এটা বিএ ফোর্থ সেমিস্টার ইতিহাসে 5 কোর্সের এসএকিউ অর্থাৎ 2 নম্বরে যে প্রশ্নগুলো করতে হয় এটা সাজেশনটা নিয়ে চলে এলাম তোমাদের। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার ইতিহাসে জেনারেল কোর্সে 5 কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের ইতিহাসে এসএকিউ সাজেশনটা নিয়ে আলোচনা করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কোশ্চেন পেপার অর্থাৎ তোমাদের ইতিহাসের কোশ্চেন পেপারে মেন সাবজেক্টে সম্ভবত 15টা প্রশ্ন থেকে তার মধ্যে 10টা প্রশ্ন করতে হয়। আমি যে শর্ট কোশ্চেনের সাজেশনগুলো দিচ্ছি এবং 5 এবং 10 নম্বরের যে সাজেশনের ভিডিওটা আমি আলোচনা করে দিচ্ছি, এই সাজেশনের ভিডিওটা এবং 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছি ওই প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো যদি করে নিতে পারো এবং এই শর্ট কোশ্চেনগুলো করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা 100% শিওর থাকো তোমরা এইখান থেকে যে 10টা প্রশ্ন করতে হবে সেই 10টা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং বড় প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এত প্রশ্ন করার দরকার নেই। দেখবে যেই প্রশ্নগুলো আমি দাগ দিয়েছি এবং একবার রিডিং পড়ে দেবো সেই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে। এবং তোমরা যদি সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে না এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, অন্য কোনো প্রশ্ন যেগুলো দাগ দেওয়া নেই তোমার যদি মনে হয় যে ইম্পর্টেন্ট আছে সেক্ষেত্রে তুমি করে নিতে পারো। তো চলো এবারে দেখে নেওয়া যাক ইতিহাসের 2 নম্বরের কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষা আসতে পারে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমি অলরেডি তোমাদের ইতিহাসের মেন সাবজেক্টের ইতিহাসের সাজেশনটা দিয়ে দিয়েছি। এবং তোমাদের যে বাংলা ভাষাতত্ত্ব জেনারেল কোশ্চেনে যারা তোমরা পড়াশোনা করছো তোমাদের যে বাংলা মেন আছে ভাষাতত্ত্ব এই সাবজেক্টের সাজেশনটা দিয়ে দিয়েছি এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের ওই একটা উত্তর দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখে নিও। ওই 10 নম্বরে যে প্রশ্নের উত্তর দিয়েছি ওই এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই বাংলা সাজেশন এবং উত্তরের ভিডিওটা দেখে নিও এবং এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো অর্থাৎ এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো, অবশ্যই দেখে নিও। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন এবং উত্তর প্রয়োজন তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তো আমি সেই সাবজেক্টগুলো সাজেশন নিয়ে আসার চেষ্টা করবো। এবং আজকে আমি তোমাদের ইতিহাসের এসএকিউ সাজেশনটা দিয়ে দেবো। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি যদি তোমার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমরা লাইক দিলে আমাদের অনেকটাই মোটিভেশন আসে এবং একটা ভিডিও তৈরি করতে অনেকটাই খাটনি করতে হয় অর্থাৎ অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও তৈরি করতে। তো তোমরা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, তোমরা লাইক দিলে আমাদের মোটিভেশন অনেকটাই বাড়ে এবং ভিডিও তৈরি করতে আগ্রহ জন্মায়। তো চলো আজকে বেশি কথা না বলে দেখে নেওয়া যাক তোমাদের এসএকিউ কোন প্রশ্নগুলো এসে পরীক্ষা আসতে পারে। তো চলো দেখে নাও। তো দেখো প্রথমে যে প্রশ্নটা রাখা আছে সেই প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা কিন্তু 2019 সালে এসেছে, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2019 সালে যেই প্রশ্নগুলো এসেছে সেইগুলো কিন্তু এই বছর ইম্পর্টেন্ট আছে। তো দেখো প্রশ্নটা দেখলাম অন্ধকূপ হত্যা ঘটনা কি, অন্ধকূপ হত্যা ঘটনা কি। তো উত্তর দেখলাম ইংরেজ কর্মচারী হলেল অভিযোগ করেন যে সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে 20 জুন কলকাতা দখল করবার পর বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে একটি 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চাওড়া ক্ষুদ্র ঘরের মধ্যে আটকে রাখেন। পরের দিন গরমে শ্বাসকষ্ট হয়ে 123 জন সৈন্যকে মৃত্যু অবস্থায় দেখা যায়। এই ঘটনাকে ইংরেজরা অন্ধকূপ হত্যা নামে অভিহিত করেছেন। এবং 2 নম্বর প্রশ্ন দেখে নাও কবে ও কাদের মধ্যে পলাশী যুদ্ধ সংগঠিত হয়, কবে ও কাদের মধ্যে পলাশী যুদ্ধ সংগঠিত হয়। তো উত্তর দেখে নাও 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। এবং পর দেখে নাও পলাশী যুদ্ধের দুটি কারণ উল্লেখ করলো। পলাশী যুদ্ধের দুটি কারণ হলো নবাবের বিনা অনুমতিতে ইংরেজ কর্তৃক ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ, সিরাজউদ্দৌলা বিরোধী ঢাকায় দেওয়ানি ও ঘেসিরা বেগমের পরামর্শদাতা রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে ইংরেজদের আশ্রয় দেন। পরবর্তী দেখুন পলাশী যুদ্ধের গুরুত্ব কী। পলাশী যুদ্ধের প্রধান গুরুত্ব হল বাংলা ইংরেজ কোম্পানির রাজনৈতিক আধিপত্য ভিত্তি স্থাপিত হয়, বাংলা ব্যবসা বাণিজ্যের কোম্পানি একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়, বাংলা সম্পদ ব্যবহার করে কোম্পানি ফরাসিদের পরাজিত করে দক্ষিণাত্যে কৃতিত্ব প্রতিষ্ঠা করেন। এবং আচার্য এবং 4 নম্বর আচার্য যদুনাথ সরকার এর মতে পলাশী যুদ্ধ ভারতের মধ্যযুগের অবস্থান ও আধুনিক যুগের সূচনা করেন। কবে ও কাদের মধ্যে বক্সার যুদ্ধ হয়, এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো তোমরা অবশ্যই করে নেবে, এইগুলো কিন্তু আসবে, এইখান থেকে প্রশ্ন দেবেই। এই প্রথমে যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে এই প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা করে নেওয়ার চেষ্টা করবে। তো দেখে নাও কবে ও কাদের মধ্যে বক্সার যুদ্ধ হয়। তো চলো উত্তরে দেখে নাও বক্সার যুদ্ধে এক পক্ষ ছিলেন ইংরেজ নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম, অন্য পক্ষ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। যুদ্ধটি হয় 1764 খ্রিস্টাব্দে। এই সালগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে অবশ্যই এবং বক্সার যুদ্ধের গুরুত্বটা করে নেবে। তো দেখুন বক্সার যুদ্ধের
ফলে 1 নম্বর ধরুন বাংলা ইংরেজ আধিপত্যের ভিত্তি সুদৃঢ় হয়। 2 নম্বর নবাব কোম্পানি ক্রায়নক ও প্রায় বিত্তভোগী পরিণত হয়। এবং 3 ইংরেজদের সাময়িক শক্তির উৎকর্ষ সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। এবং 4 নম্বর ধরুন বক্সারের মুঘল বাদশাহের পরাজয়ের সূত্র ধরে কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে ও তার আধিপত্যের আইনগত ভিত্তি রচিত হয়। তো চলো, এবং তোমাদেরকে আমি আবার একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাজেশনে অর্থাৎ 5 এবং 10 নম্বরে যে সাজেশনে ভিডিওটা দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি, তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সাজেশনে ভিডিওগুলো দেখে নেবে। এই যে এই প্রশ্নগুলো দাগ দেওয়া নেই, তোমাদের যদি মনে হয় যে ইম্পর্টেন্ট আছে তোমরা সেক্ষেত্রে করে নিতে পারো। তো আমি যেই দাগ দেওয়া আছে সেগুলোই আমি আলোচনা করে দেবো, তো ওইগুলো বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে না এই প্রশ্নগুলো আসতে পারে, সেক্ষেত্রে তুমি করে নিতে পারো। এবং আমি যেই প্রশ্নগুলো দাগ দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলো থেকে আসার চান্স বেশি আছে। তো দেখালাম সুরাটের সন্ধি ও পুরন্দরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। সুরাটের সন্ধি 1875 খ্রিস্টাব্দে গতিচ্যুত মারাঠা পেশায়া রঘুনাথ রাও ও মুম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়। পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে পিসু পোসেয়া মাধব রাও ও নারায়ণ ও ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর মধ্যে স্বাক্ষরিত হয়। এই সুরাটের সন্ধি ও পুরন্দরের সন্ধি এইটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তী দেখে নাম এর সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধির গ্রুপ থেকে সলভের সন্ধি 1782 খ্রিস্টাব্দে পেশায়া মাধব রাও ও রানা ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এই সালগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যে সলভের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1782 খ্রিস্টাব্দে পেশায়া মাধব রাও ও নারায়ণ ও ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে 1 নম্বর দেখে নাম প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে। 1 নম্বর দেখে নাম প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে অবসান ঘটে যায়। এবং 2 ইংরেজ কোম্পানির মর্যাদা বৃদ্ধি পায়, ইংরেজ কোম্পানির যে মর্যাদা আরও বৃদ্ধি পায়। মারাঠাদের সঙ্গে শান্তি স্থাপিত হওয়ায় মহীশূরের বিরুদ্ধে কোম্পানির সর্বশক্তি নিয়োগ ব্যর্থ হয়। এবং পরবর্তী দেখেন বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। ভারতের ইতিহাসে বেসিনের সন্ধি গুরুত্বপূর্ণ কেন। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে গতিচ্যুত পেশায়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এই সালগুলো তোমরা প্রত্যেকটা সালগুলো মনে রাখার চেষ্টা করবেন। এবং বেসিনের সন্ধির গুরুত্বগুলো দেখে নাম। 1 নম্বর দেখেন মারাঠার অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। মারাঠাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। মারাঠা সাম্রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারে কোম্পানি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যায়। এবং 3 নম্বর দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয়, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয়ে যায়। এবং 4 নম্বর ইংরেজের প্রধান প্রতিদ্বন্দ্বী মারাঠা শক্তির পতন ও দক্ষিণাত্যে ইংরেজদের অপ্রতিহ কর্তৃত্ব স্থাপনের পথ প্রস্তুত হয়। তো চলো, এবং পরবর্তী প্রশ্ন দেখলাম শ্রীগঙ্গা প্রত্যমের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধির গুরুত্ব কী। শ্রীগঙ্গা প্রত্যমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এই প্রত্যেকটা সালগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই সন্ধির গুরুত্বগুলো দেখো। 1 নম্বর তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে যায়। এবং 2 নম্বর টিপু সুলতান ইংরেজ কোম্পানিকে প্রায় 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে এবং নিজ রাজ্যের অর্ধাংশ ছেড়ে দিতে বাধ্য হন এবং মহীশূরের পতন প্রায় আসন্ন হয়ে ওঠে। এবং এটা দেখো 2019 সালে এসেছিল, তো এটা ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধির প্রধান গুরুত্ব কী। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধির প্রধান গুরুত্ব কী। অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন একটা, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা ভালো করে করে নেবে। তো দেখো এবার গুরুত্বগুলো দেখে নাও। শূদ্র নদীর রঞ্জিত সিংহ কোম্পানির রাজ্যের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত হয় এবং সমস্ত শিখ মিশলগুলিকে ঐক্যবদ্ধ করে অখিল শিখ রাজ্য গঠনের যে স্বপ্ন রঞ্জিত ছিল তা বিনষ্ট হয়ে যায়। তো চলো পরবর্তী দেখে নাও। আমি যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, এবং যেগুলো দাগ দেওয়া নেই সেগুলো তোমরা করে নিতে পারো। তোমাদের যদি সময় থাকে তোমরা অবশ্যই করে নিতে পারো। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এই প্রশ্নটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেই প্রশ্নগুলো দাগ দিয়েছি ওগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে বড় কোশ্চেনের সাজেশনে দিয়েছি 5 এবং 10 নম্বরের,
ওইগুলো যদি করে নাও ওইখান থেকে কিন্তু তোমরা অনেক শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে, এবং ওইগুলো যদি উত্তরগুলো তোমাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো, উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। শর্ট কোশ্চেনের পরে তোমাদের উত্তরগুলো নিয়ে একে একে আলোচনা করে দেবো, তোমাদের যদি অবশ্যই প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? তো দেখেন, বাংলা গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ বাংলায় প্রেসিডেন্সি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তো চলো পরবর্তী থেকে নেওয়া যাক, সূর্যাস্ত আইন কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর জমিদাররা যাতে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্দিষ্ট দিনে দিতে বাধ্য হন, তার জন্য সূর্যাস্ত আইনে বলা হয় যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে খাজনা দিতে না পারলে তারা জমিদারি বাজেয়াপ্ত হবে। তোমরা এটা ভালো করে করে নেবে কিন্তু। পরবর্তী দেখে নাম, ফরাজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলনের প্রধান দুই নেতার নাম লেখো। ফরাজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলনের প্রধান দুই নেতার নাম লেখো। যেগুলো দাগ দিয়েছি তোমরা অবশ্যই এগুলো করে নেবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো করে নেবে, এখন থেকে করার চেষ্টা করে নেবে। এখন থেকে তোমরা এগুলো প্রথমে খাতায় লিখে নেবে, এবং এগুলো একে একে খাতায় লিখে নেবে। প্রথমে ভালো করে একবার ভিডিওটা শুনে নেবে, পুরো ভিডিওটা একবার প্রথমে ভালো করে শুনে নেবে, এবং তারপরে এগুলো একে একে লিখতে শুরু করে দেবে। তাহলে তোমাদের দেখবে মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো এবার পরবর্তী দেখলাম, ফরাজি আন্দোলনের মূল নেতা সৈয়দ উল্লাহ ইসলাম ধর্মের মৌলিক সংস্কারের পক্ষপাতী ছিলেন, এবং 2 নম্বর দেখলাম, বাংলাদেশে ব্রিটিশ শাসনে অবসান ঘটিয়ে পুনরায় মুসলিম স্থাপন করা ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। এই আন্দোলনের প্রধান দুই নেতা শরীয়ত উল্লাহ ও দুদু মিঞ্চা। এই নেতা দুটো নাম মনে রাখার চেষ্টা করবে, শরীয়ত উল্লাহ ও দুদু মিঞ্চা। ফরাজি আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য দেখলাম, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে দারুল হারব থেকে দারুল ইসলামের পরিণত করা, এবং 2 নম্বর ধর্মপ্রাণ মুসলমানদের ইসলাম ধর্মের অভ্যন্তরীণ ইসলাম বিরোধী কুসংস্কার ও দুর্নীতির অবসান ঘটিয়ে সংস্কার সাধনের কথা বলা হয়। তো এই প্রশ্নটা দেখা 2019 সালে এসেছিল। যেগুলো 2019 সালে আছে সেগুলো দেখবে আমি পাশে লিখে দিয়েছি, ওইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভিয়াসের যে প্রশ্নগুলো এসেছিল শর্ট কোশ্চেন, সেগুলো তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই প্রিভিয়াসের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো, এবং তোমাদের যদি বড় প্রশ্নের উত্তর প্রয়োজন হয় আমি বারবার বলে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কমেন্টে যদি জানাও তাহলে আমি অবশ্যই উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো চলো দেখো, ওয়াহাবি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল প্রশ্নটা, এবং উত্তরে জানান। ওয়াহাবি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল দুটি, যথা ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ও পবিত্রকরণ, এবং 2 নম্বর বিদেশি বিধর্মী ইংরেজদের শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে দারুল ইসলাম থেকে অর্থাৎ মুসলমানদের পবিত্র স্থানে পরিণত করা। উত্তরপ্রদেশ ও বাংলাদেশ এই আন্দোলনের প্রবল আকার ধারণ করেছিল। উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে এই আন্দোলনের প্রবল আকার ধারণ করেছিল কিন্তু। তো পরবর্তী প্রশ্নটা যেমন দামিন ই কোহ কি? দামিন ই কোহ এই প্রশ্নটাই কিন্তু 2019 সালে ছিল। কাজে যেই প্রশ্নগুলো 2019 সালে এসেছে ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2019 সালে তোমাদের যে 15টা প্রশ্ন এসেছিলো ওখান থেকে তোমাদের কিন্তু না হলেও 5 থেকে 6টা কিন্তু দিয়ে দেবে। ওই 19 সাল থেকেই 5 থেকে 6টা তোমরা অবশ্যই ওখান থেকে কমন পেয়ে যাবে। এই জন্য আমি তোমাদের যেগুলো 19 সালে এসেছে সেগুলো দাগ দিয়ে রেখেছি, সেগুলো তোমরা কিন্তু ভালো করে নেবে, এবং ভিডিওটা ভালো করে শোনো। দেখো, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালামৌ অঞ্চলে সাঁওতাল আদিবাসীরা জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে এই অঞ্চল ত্যাগ করে রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশে বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষিকাজ শুরু করে। তারা এই অঞ্চলের নাম দেন দামিন ই কোহ বা পাহাড়ি প্রান্তদেশ। আর প্রশ্নটা এরকমভাবে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে যে পাহাড়ি প্রান্তদেশ কি, সেক্ষেত্রে তোমরা এটাই উত্তরটা হবে। এবং পরবর্তী দেখলাম, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? ওই দুজন নেতার নাম লেখো। এই বিদ্রোহে যে দুজন নেতা সেটা নাম করতে হবে। তো দেখলাম 1815 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যায় বিস্তীর্ণ অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের দুজন নেতা হলো সিধু ও কানহো। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরবর্তী প্রশ্ন দেখলাম, কোন বিপ্লবী 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং কেন? কোন বিপ্লবী 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং কেন? তো উত্তর দেখলাম, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। এগুলো কিন্তু যেগুলো দাগ দিচ্ছে সেগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো দেখে নাও আবার 2019 সালে একটা প্রশ্ন দেখে নাও,
বাংলার নীল বিদ্রোহ সূচনা কখন হয়? এই বিদ্রোহে দুজন নেতার নাম উল্লেখ করো। 1859 খ্রিস্টাব্দে শেষের দিকে বাংলার নীল বিদ্রোহ সূচনা হয়। এই বিদ্রোহে দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। আমার মনে হয় 2019 সালের প্রশ্নগুলো তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও দিয়ে দিলেই ভালো হয়। 2019 সালের প্রশ্নগুলো তোমরা প্রথমে করে নিলেই বেশি ভালো হবে। তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের 2019 সালে যেই প্রশ্নগুলো ছিল সেইগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো। তাহলে তোমাদের ওইগুলো করে নিলে ওখান থেকে তোমাদের যদি 5-6টা কমেন্ট পেয়ে যায় তাহলে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে পড়াটা। তো তোমাদের যদি 2019 সালের শুধু 2019 সালের একটা ভিডিও প্রয়োজন হয় শর্ট কোশ্চেনের, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো এই পরবর্তী ভিডিও তোমাদের 19 সালের যে শর্ট কোশ্চেনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করে দেবো। ওইগুলো এই বছর পরীক্ষার জন্য, অর্থাৎ 2024 সালে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওই 16টা প্রশ্ন বা 15টা যেটাই থাকুক, 15টা বা 16টা যে ওইখান থেকে যদি তোমরা সবগুলো করে নিতে পারো, 15টা যদি করে নিতে পারো, সেখান থেকে তোমাদের আশা করি 5 থেকে 6টা তোমরা কিন্তু গ্যারেন্টি কমেন্ট পেয়ে যাবে। তো চলো দেখে নাও আরেকটা প্রশ্ন দেখে নাও। 2019 সালে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? তো উত্তর দেখে নাও। 1886 খ্রিস্টাব্দে মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কর্নেল আলকোট ব্লাভাটস্কি ভারতের ঐতিহ্য সংস্কৃতির বিকাশ ঘটিয়ে বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ায় এই সোসাইটির লক্ষ্য ছিল। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ডিরিওজিও কে ছিলেন? এটা কিন্তু 2019 সালে ছিল। তো বাংলা সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে হিন্দু কলেজের 23 বছর অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরিওজিও ছিলেন উল্লেখযোগ্য। 1828 খ্রিস্টাব্দে তিনি একাডেমি অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করে হিন্দু সমাজের সংস্কারগুলোর বিরুদ্ধে আন্দোলন ছাত্রদের উদ্বুদ্ধ করেন। তো দেখানো নব্যবঙ্গ কাদের বলা হয়, অথবা নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? দেখো দেখালাম হিন্দু কলেজের তরুণ যুক্তিবাদী ও মননশীল অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরিওজিও এর নেতৃত্বে ওই কলেজের একদল ছাত্র 19 শতকের প্রথমার্ধে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজে কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পাশ্চাত্য অনুকরণে এই এক চরমপন্থী আদর্শবাদ প্রচার করেন এবং এরা নববঙ্গ নামে পরিচিত ছিল। কয়েকজন নববঙ্গ আন্দোলনকারী নাম লেখো। তো কয়েকজন নববঙ্গ আন্দোলনকারী নাম দেখলাম কৃষ্ণমোহন গঙ্গোপাধ্যায়, তারাচরণ চক্রবর্তী, রামগোপাল ঘোষ, তরণীচরণ বন্দ্যোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, রসিকৃষ্ণ মল্লিক, রাধানাথ সিকদার প্রমুখেরা ছিলেন উল্লেখযোগ্য নববঙ্গ আন্দোলনকারী নেতা। তো চলো পরবর্তী দেখলাম ডিরিওজিও কাদের বলা হতো? তো হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরিওজিও নেতৃত্বে এই কলেজের একদল মেধাবী ছাত্র হিন্দু ধর্ম হিন্দু সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের বিরোধী ঘোষণা করেছিলেন। তারা নববঙ্গ বা ডিরিওজিও নামে পরিচিত ছিল। এর মধ্যে প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ প্রমুখরা ছিলেন অন্যতম। এই নামগুলো মনে রাখার চেষ্টা করবে, এই নামগুলো দিয়ে দিবে অবশ্যই। প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ প্রমুখরা ছিলেন অন্যতম। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? তো উত্তর দেখালাম ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগরণের উদ্দেশ্যে 1876 খ্রিস্টাব্দে কলকাতার অ্যালবার্ট হল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। তো পরবর্তী দেখলাম ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। সর্বভারতীয় সংগঠনের ভিত্তিতে জাতীয়তাবাদকে স্বীকৃততা করবার জন্য ভারত সভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন দেখলাম কবে কোথায় কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1885 সালে বোম্বাইতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবং পরবর্তী প্রশ্ন দেখলাম নরমপন্থী কাদের বলা হতো? দুজন নরমপন্থী নেতার নাম লেখো। দেখো এটাও 2 নম্বরে এসেছিল 19 সালে। 19 সালে যে প্রশ্নগুলো ছিল অবশ্যই ওইগুলো করে নেবে। আমি বারবার কিন্তু তোমাদেরকে বলছি, আমি এই জন্যই বলছি যে 19 সালে প্রশ্নগুলো প্রত্যেকবারই দেবে। তোমাদের জবারি পরীক্ষায় ওখান থেকে 5-6টা প্রশ্ন ওখান থেকে দেবেই। কাজে তোমরা ওই 15টা থাকে ওইখান থেকে 15টাই করে নেবে। এবং আমি পারলে তোমাদেরকে একটা 19 সালের যেই প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো। তোমাদের যদি ভিডিওটা প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তাহলে খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। তো প্রশ্ন দেখলাম নরমপন্থী কাদের বলা হতো? দুজন নরমপন্থী নেতার নাম রাখো। জাতীয় কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রথম 20 বছর যারা কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন তারা নরমপন্থী বলা হয়। তারা ব্রিটিশ সরকারের ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল ছিলেন। তাদের ধারণা ছিল আবেদন নিবেদন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভারতীয়দের দাবি আদায় করা সম্ভব হবে। ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বজায় রেখে এই যুগের নেতাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন তারা।
বিশ্বাসী ছিলেন বলে তাদের নরমপন্থী বলা হতো। দুজন নরমপন্থী নেতা হলেন দাদাভাই নৌরোজি ও গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ও দাদাভাই নৌরোজি এরা দুজন হলো নরমপন্থী নেতা। এগুলো মনে রাখার চেষ্টা করবে, এই নেতাগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। তো চলো পরবর্তী দেখে নাম, কখনো কোথায় চরমপন্থী নরমপন্থীদের মধ্যে মিলিত হয়েছিল বা মিলন হয়েছিল দেখুন। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মিলন হয়েছিল। লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের 1905 খ্রিস্টাব্দে আসল উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষে ইংরেজ শাসন বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল বাংলাদেশের কার্জন ভেবেছিলেন বাংলাদেশের ঐক্য সংস্কৃতি বিনষ্ট করতে পারলে এই জাতীয়তাবাদ আন্দোলন দুর্বল হয়ে যাবে। তাই তিনি বাংলাদেশকে বিভক্তি করবার পরিকল্পনা করেছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলন কেন সংগঠিত ছিল? লর্ড কার্জন 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে থেকে বঙ্গভঙ্গ কার্যকারী করবার কথা ঘোষণা করেন। তার এই ঘোষণার প্রতিবাদে বাংলায় জনসাধারণ বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত করেন। বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কী হয়েছে? বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কী হয়েছে? লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাঙালির জাতীয়তা আন্দোলনের দুটি অঙ্গ ছিল বয়কট ও স্বদেশী আন্দোলন। ইংরেজিদের কোনো দ্রব্য ব্যবহার না করা, ইংরেজদের স্কুল কলেজ আদালত ত্যাগ করা, ইংরেজদের বাড়ির কাজ না করা প্রভৃতি হলো বয়কট আন্দোলন। এবং স্বদেশী কলকারখানা ও বিদ্যালয় প্রভৃতি প্রসিদ্ধ করা, এই ছিল স্বদেশী আন্দোলন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বয়কট ও স্বদেশী আন্দোলন। কালাইল সার্কুলার কবে কেন জারি হয়েছিল? এটা দেখানো 2019 সালে ছিল। কালাইল সার্কুলার বাংলার মুখ্য সচিব টমাস কালাইল 22 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে জারি করেন। কালাইল সার্কুলার বাংলার মুখ্য সচিব টমাস কালাইল 22 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে জারি করেছেন। 1905-এর বঙ্গভঙ্গ বিরোধিতা করে যখন ভারতীয় যুব সমাজ বিদেশি শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করেছিল, ঠিক সেই সময় থমাস কালাইল তৎকালীন ব্রিটিশ সরকারের আইনমন্ত্রী মণ্ডলের একজন অফিসার এই কুলার জারি করেন। এই কুলার অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারের আদেশ অমান্য করলে বা কোনো ছাত্রী যদি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে আন্দোলন করবার জন্য সেই প্রতিষ্ঠানে সরকারের সমস্ত সাহায্য থেকে বঞ্চিত হবে এবং এই সকল ছাত্রদের বিরুদ্ধে সরকার আইন পদক্ষেপ নেবে এবং কোনোভাবে উকিল তাদের সাহায্য করবে না। তো চলো পরবর্তী নাম, চৌরি চোরার ঘটনা বিখ্যাত কেন? ঘটনা বিখ্যাত কেন দেখুন। 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ গোরক্ষপুর জেলায় চৌরচর গ্রামে কিষাণ জনতা পুলিশের গুলি চালানোর প্রতিবাদে থানার সামনে জমায়েত হয়। পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়, ফলে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশ কর্মচারী আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনা চৌরচরের ঘটনা নামে পরিচিত। এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। মাত্র আর কয়েকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করে দেবো, কারণ একটা ভিডিওতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই না, তা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমি আলাদা একটা ভিডিও করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটা চাইলে আমি তোমাদের হয়তো 2 মিনিটে পিডিএফটা দিয়ে দিতে পারতাম, কিন্তু এই কারণে যে তোমরা কিছু বুঝতে পারবে না। যদি আমি একবার তোমাদের বলে দিই না, তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে এবং শুনে যদি তোমরা একবার খাতা লিখে নিও না, তাহলে তোমাদের দেখবে অনেকটাই মনে রাখতে সহজ হয়ে যাবে। এই জন্য আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম, যাতে তোমাদের মনে রাখা সহজ হয়ে যায় এবং খাতায় লিখতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় প্রথমে ভালো করে লিখে নেবে। একবার প্রথমে ভিডিওটা পুরো ভালো করে শুনে নেবে এবং তারপর একে একে খাতায় লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা তোমার যদি কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।